তুমি কোচিং করতে থাকতে মানে একটা পরিবেশে খাপ খাওয়াতে তো দিন 15 লাগে, তারপর বরিশাল টু বরগুনা ছোট ছোট করে পরীক্ষা পারতে তুমি? আরে আমি তো এইখানে থাকতাম। এখানে থাকতে মানে এখানে কোথায় থাকতে? আমি চলে গেলে তোমার জায়গাটা কোথায় যাওয়ার? নিসার বান্ধবী লুনার বাবা মায়ের ট্রান্সফার হয়েছে কুষ্টিয়া। তারা চলে গেলেও পরীক্ষার পূর্ববর্তী এই সময়টাতে মেয়েকে টানা হেঁচড়া করবে না বিধায় ছাত্রী হোস্টেলে রেখে গিয়েছে। সেসব কথা চিন্তা করে নিসাও ঝটপট বলল, হোস্টেলে। সাদ চুপচাপ মিনিট খানেক চেয়ে থেকে শান্ত গলায় বলে, হোস্টেলে? আমার এক বান্ধবীও সেম সমস্যায় পড়ে। কথাটা শেষ করতে পারল না নিসা। কাঁপল ওর উপর আছড়ে পড়া গর্জনের প্রকোপে। সাদ ওর দুঃস্বপ্নের বাইরে গিয়ে শক্ত গলায় বলে উঠল। থাপ্পড় ছিনাও? নিসা হাঁ করে রইল খানিক সময়, ভীষণ অপমানিত এবং স্তম্ভিত। থাপ্পড় খাওয়ার মতো কি বলেছে? আর লোকটা বইয়ের গায়ে হাত তুলবে? আপু যে বলেছিল কথায় বনিবা না হলে চর মারবে, এই কি তবে শুরু নাকি? নিসা নামিয়ে নেয় চোখ। তার চোখ ভিজে উঠতে চাইছে, অথচ সেদিন রাতে নিসা কতটা আমোদিত হয়ে গিয়েছিল তার স্বামীর স্নেহময় রূপটা দেখে। সাদ লম্বা পা ফেলে এগিয়ে এসে নিসার সামনে দাঁড়ায়, একটু ঝুঁকে বলে, বউ গার্লস হোস্টেলে অভিভাবক ছাড়া শুধুমাত্র ওই ওয়ার্ডেনের বিয়ে খালি দেখভালের আয়ত্তায় ফেলে রাখার জন্য বিয়ে করিনি আমি, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে আবারও বলে, মানুষ দূর জেলায় চাকরি করে, আমিও চাকরি করব, তবে 64 জেলায় ঘুরলে বউ সাথে নিয়ে ঘুরবো। যাও গিয়ে ম্যাথ করতে বসো, ও চাকরি বাদ, আমি অন্যত্রে দেখব চেষ্টা করি। নিসার গলা ব্যথা করছে, কান্না পেয়েছে, তাই এভাবে বকা দেওয়ার মতো সে আসলে কিছুই বলেছে? সবচেয়ে বড় কথা, লোকটা ধমক দিয়েছে, এটা কখনো আশা করেনি নিসা। সাদের মেজাজটা চট করে নেমে গেল নিসার গুটিয়ে যাওয়া রূপটা দেখে। মেজাজ হারিয়ে ফেলেছিল হুট করে, এবার বুকটা ছেয়ে উঠল অপরাধ বোধে। তৎক্ষণাৎ নিসার দুই গাল ধরে উঁচু করে ওকে মানাতে দুটো শব্দ ব্যয় করবে, ঠিক তখন নিসাও মেজাজ হারিয়ে জেদ ধরে ফিরিয়ে দেয় সাদের হাত এক ঝটকায়। সাদ অবাক হয় না, রাগে না, কারণ সেই মাত্র অন্যায় করেছে। তার বিপরীতে এটুকু নেওয়া যেতেই পারে। শুধু শান্ত ভঙ্গিতে আবারও নিসার হাত দুটো ধরে বলতে চাইল, হয় না নিশামণি, আমাদের প্রত্যেকের কথা বলার একটা নির্দিষ্ট পার্টনার থাকে। যেমন তুমি কথা বলার সময় মিনমিন করতে করতে বেশি অভ্যস্ত, ঠিক তেমন আমিও সবার সাথে রেগে ধমকে কথা বলি, তো তাই চট করে তোমাকে ওভাবে বলে ফেলেছি। সুব্রত আমার এই অভ্যাসটা ভুক্তভোগী সবচেয়ে বেশি। নিসা শুনল না কিছু। ষোড়শীর বুকটা বড্ড ভার হয়েছে। অভিমান আর রাগে শুরু করলো আবারও হাত পা ছোড়াছুড়ি, তবে বিশেষ লাভ হলো না। সাদের শক্ত হাতের বাঁধনে বন্দি ও নরম হাত। এবার নিসা গা মুচড়ে সরে আসতে চাইল, বলতে লাগলো, ওটা কখনোই আপনার কথা বলার প্যাটার্ন আর অভ্যাসের দোষ নয়, এটা আপনার মেল ইগো। মেল ইগো? এবার হেসে ফেলল সাদ। নিসা ওই ঝকঝকে হাসিতে এবার মুগ্ধ নয়, বরং নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টায়। সাদ বলে, এবার একটু বারবার করছো নিশামণি, আই ওয়ান্ট টু অ্যাপোলাইজড। শোনো। নিসা থামলো না, উল্টো বলতে লাগলো, সেদিন কি বলেছিলেন? বলেছিলেন এভরিথিং এক্সেস ইজ ব্যাড, বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি ফেরত দিবেন। তো আপনি কেন এখন নিতে পারছেন না? এটাও তো মেল ইগোর কারণে। সাদ তখনই এক কাজ করলো, মেয়েটাকে ঘুরিয়ে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বিনম্র স্বরে বলে, সরি। নিসা থমকায় ক্ষণিকের জন্য। সাদ বলে, ইজ দিস এনাফ? নিসা তবুও যখন নিজের রাগ বজায় রাখে তখন ওর দুই গাল চেপে ধরে বলে, যথেষ্ট নয় তবে? নিসা চুপ, তখনও ফোঁস করছে রাগে। সাদ শ্বাস ফেলল, হুট করে এক কাজ করলো, এবারও নিসার কল্পনার বাইরে গিয়ে। নিসা চোখ মুখ খিচিয়ে নিয়েছিল, আর লতানো গাছের মতো হেলে পড়েছিল শক্ত সাপোর্টটির গায়ে, যার একটা হাত ওর কোমর চেপে রেখেছে, আরেকটা হাত ওর গাল। অতঃপর পেরিয়ে যায় কিছু শ্বাসরুদ্ধকর সময়। নিসার ঠোঁট স্বাধীন তো হলো, তবে ওর কান হলো বেদখল। লোকটার অস্থির শ্বাস, লোকটার ঠান্ডা স্বর বলতে লাগলো, মেয়ে লেগুটা আবার কি? ওই একদমই নয়, তবে ভুল করে একবার সরি বলার পরেও যদি না মানে তবে 7 তালুকদার আর তেলাতে যাবে না। আমরা একটা বাড়াবাড়ি ভুলের বিপরীতে বাড়াবাড়ি রিয়াকশনের বিপরীতে বাড়াবাড়ি রিয়াকশন পাবে, ঠিক এমন। এক্সেস এভরিথিং ইজ রিয়েলি ব্যাড। তাই এবার চিন্তা করবে একটা ছড়িতে নরম হবে নাকি আমাকে এই অবধি যেতে হবে। একটু থামলো সাদ, আবারও বলে উঠল, আজ প্রথমবার, তাই দুবার সরি বলছি। সরি সরি নিশামণি, আই ডিডন্ট নিড ইট। আমি সবাইকে একটু এমন করে বলে ফেলেছি হঠাৎ, এটা সেরে যাবে।
নিসা জমেছিল এতক্ষণ। এত কিছু বলে মানুষটাকে হুট করে ছেড়ে দিতে আবারও খানিকটা হেলে পড়ল। পরপর নিজেকে সামলালো। অবাক বিস্ময়ে ডান হাতটা ছুঁয়ে দেখলো নিজের ঠোঁট, ছুঁয়ে ছুঁয়ে দেখলো ভেজা অংশটুকু। চোখ তুলে আবারও দেখলো লোকটাকে। সাদ সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর চোখে চেয়ে। সময় গড়ায় পরপর নিসা দৌড়ে চলে গেল ওয়াশরুমে, ওর লাজ সর্বস্ব অনুভূতি লুকানোর মোক্ষম জায়গায়। আব্বা, মাছের মাথাটা দেব? না, রাতে মাথা বেছে খেতে মন চায় না। তবে মাংস দেব আর 2 পিস? না রে, লাগবে না। ডাল কি দেব 1 চামচ? অসীম তালুকদার খেতে খেতে এবার পুত্রবধূকে দেখলেন। বিরক্ত হবার ভান ধরে বললেন, তুই ঘুমাতে যা তো। আর তোর শাশুড়ি কোথায়? পুত্রবধূ আসার পর থেকে তার বেশ উন্নতি হয়েছে। শরীর ছেড়ে দিয়েছে নাকি? ইদানিং রাতেও তো দেখে না আমার জন্য অপেক্ষা করতে। নাফিয়া হেসে ফেলে। হাতে থাকে ডালের বাটি রেখে মাথায় ঘুমটা ভালো করে টেনে দিয়ে বলে, আম্মা নামাজে দাঁড়িয়েছেন। রোজ আপনার জন্য অপেক্ষা তো করেই, বরং আপনি ইদানিং বেশ অনিয়ম করছেন। এত দেরি করে বাসায় আসেন কেন? অসীম লজ্জিত হয়ে বলে, আসলে বন্ধুমহল ছাড়তে চায় না। তাছাড়া গুদামে বসানোর জন্য বিশ্বস্ত মানুষ পায় না। ভাবলাম স্যালারি অনেক দেওয়ার থেকে বয়স থাকতে ওই টাকা সেভ করে নিজে পরিশ্রম দিয়ে। এত টাকা দিয়ে করবেন কি? কি হয় এত টাকা জমিয়ে? পড়ে থাকে ব্যাংকে। কি হয় সেটা আমি মরে গেলে তো তোরা বুঝবি। নাফিয়া আবার হাসে। অসীম বলে, হাসিস না। তোর লাট সাহেব মেজো দেওর তো এসব আড়ত টাড়তে বসার মানুষ নয়। সে ওই বিদেশি সংস্থায় চাকরিগিরি করতে রাজি, তবুও বাপের বাংলা ব্যবসায় বসতে আগ্রহী নয়। রড সিমেন্টের দোকান, লোহা জালের দোকান, চাল ডালের দোকানে বসলে তার মান চলে যাবে। আব্বা, আপনি অযথা রাগ করছেন। আপনি প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখবেন না? টপ সিজিপিএ ওর। পাস্ট যাই থাকুক, এখন একটা সভ্য লাইফ যাচ্ছে, এটা মানেন তো? দোকানদার সামাজিক অবস্থায় একটা 40,000 আপ স্যালারি দাড়ি লোকের থেকে একটু নিচু। শুধু ও কেন, আপনার বাধ্যগত বড় ছেলেও এটাতে খুতুখুতু করে। ওর বিষয়টা দোষ হিসেবে না দেখে আপনি বরং খুশি হন। শি ইজ স্ট্রং, হি ইজ বেস্ট। আর চাকরিজীবী হলে তো ওর জীবনে আরেকটু ভালো হবে। বিয়ে করে নিয়েছে, চাকরি পেয়েছে, এখন হবে একটা শৃঙ্খল জীবন। অসীম বরাবরের মতোই তার পুত্রবধূ রূপে কন্যাটির কথায় থিতু হলো। গলা খাকারি দিয়ে বলে, বড্ড বেশি কথা জানিস তুই। ভুলভাল যুক্তি দেখালেও সত্যি মনে হয় আমার সব সময়ই তোর বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করে আইন নিয়ে পড়াশোনা করা উচিত ছিল। যাই হোক, তা সে কি 40,000-এর চাকরি পেয়েছে? জানিয়েছে কিছু? 40 না আব্বা, বেতন ধরেছিল 37 শুরুতে। এরিয়া ম্যানেজার পোস্ট। হ্যাঁ, চাকরি হয়েছে, কিন্তু সে করবে না, মেসেজে বলল। কেন? পোস্টিং বরিশালে, নিসাকে রেখে যাবে না আপাতত কোথাও। বলেই নাফিয়া টেবিল গোছাতে তৎপর হয়। অসীম চুপ করে রইল। আপাত দৃষ্টিতে ছেলের সিদ্ধান্তটা বোকামি চূড়ান্ত মনে হতে পারে। বেতন বছর ঘুরতেই হয়ে যেত 50, এ তো রীতিমতো বোকামি। কিন্তু অসীম জানে তার এই মেজ ছেলে মস্তান হলেও বোকা নয়। যা সিদ্ধান্ত নিয়েছে ভেবে চিন্তেই নিয়েছে। সিদ্ধান্তটা যদি বইয়ের জন্য হয় তবে আসলে অসীমের চোখে আপাতত এটি বোকামি নয়। ছেলের আত্মবিশ্বাস দুঃখ ঠিক পেয়ে যাবে অন্য কোথাও চাকরি, নইলেও বউ খাওয়ানোর মতো ব্যবস্থা ঠিক একটা করে ফেলবে। এ কথা অসীম মুখে মুখে কখনো স্বীকার না করলেও অন্তরে মানেন। আব্বা, একটু দই দেব শেষ পাতে? না, তুই ঘুমাতে যা। নাফিয়া তবুও দাঁড়িয়ে থাকে। অসীম শ্বাস ফেলে ওঠেন। এই মেয়ে সরবে না এত তাড়াতাড়ি, তিনি যতক্ষণ পর্যন্ত না উঠবেন। মনটা বড্ড ঠান্ডা লাগে অসীমের সব সময়। কপাল করে তিনি একটা কন্যাসম মা পেয়েছে পুত্রবধূ রূপে। না তিনি একে জন্ম দিয়েছেন, না তিনি এর পেটে জন্ম নিয়েছেন। তবুও শুধু মায়া আর মায়া। আকাশটা আজ রোজকার মতো ফকফকে নয়। পশ্চিম কোণে মেটে রঙের মেঘ জমেছে সকাল থেকে। গত 2 দিন ধরে আবহাওয়া অধিদপ্তর অবশ্য জানান দিয়ে যাচ্ছে এই সপ্তাহ জুড়ে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে। সার্কিট হাউস সংলগ্ন বিস্তীর্ণ মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জেলার ফুটবল দলের 22 জন সুঠাম তরুণ। ডিসি স্যারের অনুমতি নিয়ে আজ শুক্রবারে আয়োজিত হয়েছে একটা ম্যাচ। ম্যান্স স্কোয়াড দলের অন্যতম দুর্ধর্ষ খেলোয়াড় সাউকি মাঠের একপাশে জার্সি পরে আপাতত বিশ্রাম নিচ্ছে। টাইব্রেকারের জন্য প্রস্তুত হচ্ছে দুটো দলই। সাউকির পাশে এসে বসে রূপম, ঘাড়ে হাত দিয়ে বলে, আসছি পর থেকে মোড অফ। ভাই, সমস্যা কি?
সাউকির ঠিক কী অসুবিধা তা রূপম জানে বই কি, তবুও জিজ্ঞাসা করছে। প্রতিপক্ষ রয়েছে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাফওয়ান। সাউকির অসুবিধা মূলত সে 2019-এ ঘটে যাওয়া নাফিস শরীফ মার্ডার কেসের সাথে সংশ্লিষ্ট মেসেঞ্জার গ্রুপটার কারণে সাউকি যখন ফেসেছিল তখন মিথ্যা বানোয়ার সাক্ষী দিয়ে মামলাটাকে আরও পোক্ত করেছিল সাফওয়ান। অথচ সাউকির সাথে সাফওয়ানের ছিল বন্ধুত্ব কেবল। এসবের কারণ আজও জানে না সাউকি। জামিন পেয়ে কখনো জানতেও চায়নি, বরাবর এড়িয়ে গিয়েছে। রূপম ধীর গলায় বলল, সাপনের কথা আমি জানতাম না রে, সত্যি কোচ বলেনি, না বলেছে কর্তৃপক্ষ, হুট করে দেখলাম। আচ্ছা খেলা তো খেললি, এখন বাদ দে। ও খেলবে জানলেও আমি আসতাম, মুড এমনিতেই অফ আমার, আব্বুকে বলে আসিনি তাই এই নিয়ে কথা শুনতে হয় কে জানে। হাঁটুর চামড়া উঠে সেখানটায় সাদা হয়ে আছে। সাউকি দাগটা দেখতে দেখতে জবাব দেয়। আকাশ চাপে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করে, ক্রমশ বাড়ে গতি। রূপম 2 হাতে চুলে ব্যাস করে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ও শিট, বৃষ্টি! বৃষ্টি তো কি? বলতে বলতে সাউকি ঘুরে তাকায় রূপমের দৃষ্টি অনুসরণ করে। রূপমের উদ্বিগ্ন দৃষ্টি তাক করা কালীবাড়ি রোডের গলিতে। ওখানে দাঁড়িয়ে খেলা দেখতে থাকা উৎসুক জনতার ভিড়ে এক কোণে কয়েকজন নার্সিং পড়ুয়া মেয়ে দাঁড়িয়ে আছে। রূপম ধীরে বলে, তোকে বলেছিলাম না জানার কথা, বাড়ি কুমিল্লা, এই বছর নার্সিং সেকেন্ড ইয়ারে এসেছি এখানে খেলা দেখতে? ওদের ইনস্টিটিউট থেকে কি একটা সরকারি ক্যাম্পেইন চলছে, কি একটা বিষয়ে কদমতলা থেকে ফিরেছিল, এসে এখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে, দেখবি? না, তোর প্রেমিকা আমি দেখে কি করব? রূপম হাসে পরপর বলে, কয়েকজন শালিকাকেও দেখতে পাচ্ছি সাথে, তাদের দেখলে দেখতে পারিস অবশ্যই এগুলো যারার সিনিয়র। সাউকি ফিরে তাকায় না। এ ধরনের ছ্যাঁচড়া স্বভাব তার মাঝে কশিনকালেও ছিল না। মেয়ের গন্ধ পেলে হুড়মুড়িয়ে পড়ার স্বভাব নেই তার। 2 দল তখনও বসে আছে বৃষ্টি কমবার অপেক্ষায়। এর মাঝে বিস্তীর্ণ মাঠের চারধার হতে সবাই ছুটে গিয়েছে মাথা বাঁচাতে। আশপাশটা ভীষণ ফাঁকা হয়ে যাচ্ছে। সাউকির চোখ সাফওয়ানের দলের উপরেই নিয়ে 2 বার পড়েছে। যতবার পড়েছে চাপা ক্ষোভটা উঠছে ক্রমশ। হাত মুঠি হয় শক্ত করে, বুকটা জ্বলে। খেলার সময় যখন সামনে পড়েছিল তখন ইচ্ছে করছিল একদম ল্যাং মেরে দিতে। সাফওয়ানের ঠোঁটে কৌতুকপূর্ণ হাসির রেখা জেগে উঠেছে দেখেও নিজের মেজাজ নিয়ন্ত্রণে নিয়ে দাঁড়িয়ে থাকে সাউকি। কারণ তাকে ঝামেলা থেকে দূরে থাকতে হবে। মূর্ছনা ছুটছে, এই বৃষ্টিতে এভাবে ছুটতে তার অস্বস্তি হচ্ছিল যদিও, কিন্তু না ছুটলে আর রেহাই নেই। এই যারা মেয়েটার খপ্পরে পড়ে নিজের ব্যান্ড বাজিয়ে ছাড়বে অর্ধেকটা আজ, বাকি অর্ধেক তো বড় ম্যাম আর ডক্টর মিলে বাজাতেই থাকে। যারা পেছন থেকে ডাকছে ওকে, এই মূর্ছনা আপু, একটু দাঁড়াও, টাই ব্রেকারের পরে যাব। একদণ্ড থেমে মূর্ছনা রাগ দেখিয়ে বলে, তুমি এমন ভাব করছো যেন আন্তর্জাতিক ম্যানের ম্যাচ চলছে এখানে, যার জন্য নিচের একাডেমিক লাইফ রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে। যারা থতমত খায়, ভেজা মুখটা নামিয়ে নেয় লজ্জায়। সিনিয়র আপু মূর্ছনা খুব স্ট্রিক্ট একজন সিনিয়র, তার কাছে নিজের প্রেমিকের কথা বলাটা নেহাত বোকামি। ক্যাম্পেন থেকে ফেরার পথে এখানে ভুজুং ভাজুং দিয়ে মূর্ছনাকে ধরে রেখেছিল রূপমের ম্যাচ দেখবে বলে। বৃষ্টি চলে আসে, শেষটা আর দেখা হলো না। অগত্যা যারাও পা বাড়ায় সার্কিট হাউসের প্রধান ফটকের কাছে গিয়ে তখন থামে মূর্ছনা। এখান থেকে এক দৌড়ে হসপিটালের পেছনের গেটে পৌঁছালে আর ভয় নেই। মর্গের সোভান কাকু গেট খুলে দিলে চুপি চুপি গিয়ে ওয়ার্ডেনকে বললেই সময় নিয়ে ঝামেলা পোহাতে হবে না। কিন্তু তাকে থামতে হলো পা স্লিপ কাটাতে, থামতে হলো খুব কাছ থেকে। উড়ে আসা কুসরি অশ্রাব্য দুটো শব্দের আঘাতে কেউ খুব ঠান্ডা গলায় বলল, নাইস নিতম্ভ। এপাশের রাস্তাটা ফাঁকা সম্পূর্ণ। লোকজন তুলাতলা সংলগ্ন বটতলাতে জমায়েত হয়েছে। মূর্ছনার গা কেঁপে উঠলে অবাক বিস্ময়ে ঘুরে তাকায় ডান পাশে, যেদিকে দেখেছিল বিশ্রামরত জার্সি পরিহিত টকবগে কিছু তরুণ। মূর্ছনা উদাস মায়া ভরা চোখ দুটোতে রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ছেলেগুলোর সরল মুখে, যাদের মধ্যে কেউ তার দিকে তাকায়নি, তবে ঠোঁট বাঁকিয়ে মাথা নিচু করে হেসে বুঝিয়ে দিচ্ছে ওই কুশ্রী শব্দ দুটো তাদেরও মনের কথা। মূর্ছনা যেহেতু একা, ওটি তাকেই বলা হয়েছে ধরে নিয়ে মূর্ছনা দাঁড়িয়ে রইল। শরীরের সাথে আটসাট হয়ে থাকা ভেজা ইউনিফর্ম তার। সাফওয়ানের মুখ থেকে নিঃসৃত শব্দ দুটো সাউকি শুনেছে। শুরুতে পাত্তা না দিলেও কপাল কুঁচকে যখন তাকিয়েছে ডানে, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণবর্ণের তরুণীকে দেখে চূড়ান্ত হতবাক হয়ে ঘাস থেকে উঠে দাঁড়ায় টনটন হয়ে। মূর্ছনা সাউকিকেও দেখে হতাশ চোখে। মস্তিষ্ক ঘটনাটা প্রসেস করে 1 মিনিটে সাউকি, অতঃপর হাতের মুঠি ছেড়ে শ্বাস ফেলে তাকায় সাফওয়ানের দিকে। চট করে আবার তাকালো মূর্ছনার দিকে। এই মুহূর্তে সাউকি চূড়ান্ত লজ্জায় পড়েছে। ওই মেয়েটা কি ভেবেছে সাউকি এই ছেলেদের সাথে আছে, তার মনে সাউকিও এই ছেলেদের মতো।
ওই মেয়েটির চোখ দুটো এসবই বলছে। ওই দৃষ্টি অসহনীয় লজ্জার। লজ্জা ক্রমশ রাগে পরিণত হয়, রাগ তীব্র ক্ষোভের দাবানলে। তখন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে ফেলে সাউকি। মেজাজ হারিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চট করে গিয়ে ধরে সাফওয়ানের কলার। নিমিষের জায়গাটায় স্তব্ধ হয়, মূর্ছনা তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটা বাড়ছে তো বাড়ছে। এদিকে সাউকি শক্ত গলায় সাফওয়ানকে বলল, কি বললি? হতবাক সাফওয়ান, তবে একটু সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে উল্টো রাগ দেখিয়ে বলে, কি বলছে? তুই কি বলেছিস মেয়েটাকে? কি বলছে? বাজে কথা বলেছিস স্কাউন্ড্রেল। ও মা, এরা আবার চেতেছে কেন? সাফওয়ান এবার নিজের কলারটা ছাড়িয়ে নিতে হাত বাড়ায়, শান্ত গলায় বলে, শাওকি স্যার। ছাড়বো না, মাপ চাবি তুই। আমি কি করেছে? বলার সাথে সাথে এবার চর খেলো সাফওয়ান। হাত গালে চেপে রেখে কয়েক ঝলক সাউকিকে দেখে উত্তপ্ত শ্বাস ফেলে এবার সেও ধরল সাউকির কলার, ঝাঁকুনি দিয়ে বলল, তোর সমস্যা কি বাঞ্চত কথা কর? তোর মা লাগে? না, তোর মা লাগে অজাত কোথাকার। তুই মাপ চাবি। সাউকি আরেকটা ঘুষি মারল সাফওয়ানের নাক বরাবর। দুজনার টিমের প্রতিটা সদস্য হতভম্ব ভাব কাটিয়ে ছুটে এলো ওদের থামাতে। ততক্ষণে বড্ড দেরি। প্রচণ্ড তেজ নিয়ে সাফওয়ানকে ভেজা মাটিতে ধরাশায়ী করে দুমদাম লাগাতেই থাকলো সাউকি। থামবার নাম নেই। রূপম এসে ওকে টানলো। কর্তৃপক্ষের লোক এলো। ঠান্ডার নম্র স্বভাবের ছেলে রাগলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা 5 মিনিটে দেখিয়ে দিয়েছে সাউকি। কিন্তু একই সাথে মা সেও কম খায়নি সাফওয়ানের হাতে। নাক ফেটে রক্ত বেরোচ্ছে। মূর্ছনা তখনও নির্বাক হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি মাথায় নিয়ে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মারামারি করতে থাকা 2 শ্রেণীর দুটো ছেলেকে। যারা খুব ভীত গলায় পাশ থেকে বলল, আপু চলো, সুপ্তি আপু কল করছে। এখানে কি দেখছো? টাই ব্রেকারের আগেই মারামারি লেগেছে। চলো চলো। মূর্ছনা প্রত্যুত্তর না করলে যারা ওকে টানলো। হাতে টান খেতেই ওর ঘোর কাটলো। আইঢাই করে উঠল আতঙ্ক আর অস্বস্তিতে। ঝামেলা বাঁধার স্থানটিতে লোক জমেছে ভীষণ। কি নিয়ে মারামারি লেগেছে জানতে সবাই কৌতূহলী। মূর্ছনা আর দাঁড়ালো না, চুপচাপ ধীর কদমে পিছিয়ে গিয়ে হাঁটা ধরল হসপিটাল রোডে। গা থেকে ভেজা ইউনিফর্ম খুলে একটা ঢিলেঢালা টি শার্ট আর লং স্কার্টে গা গলিয়ে কাঁথা টেনে বসে আছে মূর্ছনা। মুখভঙ্গি থমথমে, শরীর কাঁপছে তিত্তির করে। সুপ্তি আর চোখে ওকে দেখে বলল, ক্যাম্পিং কেমন হয়েছে? বড় ম্যাডাম মিটিংয়ে ডেকেছে, যাবি না? মূর্ছনা উদাস গলায় বলে, আজ একটা বিশ্রী ব্যাপার ঘটেছে রে। বিশ্রী ব্যাপারটা মূর্ছনা থেকে শুনে সুপ্তি হেসে উঠল। তোকেই পেয়েছে মানুষ, আর তুইও সারাদিন এত হম্বিতম্বি দেখানো মেয়ে, আসল সময় খিচ মেরে থাকিস কেন? তখন প্রতিবাদ কোথায় যায় তোর? বাই দ্য ওয়ে, তোর ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। কসমেটিক্সের দোকানদারের সাথে ইদানিং বেশি দেখা যাচ্ছে তোর। চমকালো মূর্ছনা। পরপর কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, বরগুনা ছোট শহর, বরগুনা ছোট শহর। লোকটাকে তো কালও দেখলাম পুরীর দোকানে, প্রায়ই দেখি। তাদের দোকানের সামনে থেকে যেতে হয় কাঁচা বাজার। এতে এত অবাক হচ্ছিস কেন? সুপ্তি এগিয়ে এলো, বলল, আচ্ছা শোন, আজ খুব হিরোর মতো মারামারি করেছে তাই না? সুপ্তির অতি আগ্রহ দেখে মূর্ছনা হাসে। না, মেরেছে একটা ভিলেনের মতো, খুব বাজেভাবে মেরেছে। একটা থ্যাঙ্কস না দিয়েই চলে এলি? তুই জানিস আমি এসব ঝামেলা এড়িয়ে চলি। বিষয়টা ইনস্টিটিউট অবধি আসার আগে কেটে পড়েছি। অদ্ভুত মেয়ে তুই। ছেলেটা কত হ্যান্ডসাম। তো তো তোর জন্য অযথা ঝামেলা করে মার খেলো। ট্রিটমেন্টের জন্য সেধে আসলি না। একটু নড়ে চড়ে উঠল মূর্ছনা। এবার টনক নড়তেই একরাশ দ্বিধা ছেয়ে গেল মনে। পরপর মৃদু শ্বাসের সাথে সেসব বের করে দিয়ে অস্ফুটে বলল, আমি বলিনি তাকে আমার হয়ে ঝামেলা পাকাতে। তুই এত গ্যাজাস না তো, এমনি ঝামেলা আমার পিছু ছাড়ে না। বড় ম্যাম। পুরো কথাটা শেষ করার আগেই ফাইনাল ইয়ারের মুমু এসে দাঁড়ায় কক্ষের বাইরে। দরজার কপাটে ঠক ঠক আওয়াজ করে বলে, এই মূর্ছনা, তোমাকে এ বড় স্যার ডাকছেন। মূর্ছনা চমকালো। রক্ত সরে যাওয়া মুখটা নিয়ে তাকালো সুপ্তির দিকে। সুপ্তিও আতঙ্কিত চাপা স্বরে চেঁচালো, আবার কি করেছিস মূর্ছনা? ঝামেলা সত্যি তোর পিছু ছাড়ে না কেন? এই মেয়ে, এই 2 বেনি, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। লুৎফর রহমান স্যারের গর্জন শুনে শির দাঁড়াবে ঘাম ছুটল নিসার। আতঙ্কে হাত পা হিম হয়ে এলো। শটান দাঁড়িয়ে চোখ নামিয়ে ঢোক গিলল বার কয়েক। 2 পাশে ওর রিন্তু আর রুম্পা দাঁত কেলানি বাদ দিয়ে ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে গেল। লুৎফর রহমান কপাল কুঁচকে এগিয়ে আসেন, হাতে তার চিকন বেত। এটা তিনি সবসময় হাতে রাখেন তার ছাত্রীদের মনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজমান রাখতে। নিসাকে 2 দিন থেকে ধরবেন বলেই ওত পেতেছিল সে। খবর এসেছে মেয়েটি প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে।
এই ধরনের ইচড়ে পাকা মেয়েরা দু চক্ষের বিষ লুৎফর রহমানের। নেহাত নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেলেছে, নয়তো বসতে দিত না বোর্ড এক্সামে এই বাজে মেয়েটাকে। দাঁত বের করে হাসছো কেন? ফ্রিতে টিচাররা টেস্ট এক্সামের পরেও তোমাদের পেছনে পরিশ্রম দিচ্ছে, পছন্দ হচ্ছে না তাই তো? নিসা নত মাথাটা আরেকটু নুইয়ে নেয়। সে তো হাসছিল না। রুম্পা আর তাজরি অসভ্য অসভ্য প্রশ্ন করে তাকে কাতুকুতু দিয়ে যাচ্ছিল। এই কথা অবশ্য নিসা লুৎফা স্যারকে বলে না, কারণ নিসা আজ পেয়েছে লুৎফা স্যার দুদিন যাবৎ তাকে পাকড়াও করার পথ খুঁজছিল, কোনো বাহানা পাচ্ছিল না। আজ যখন পেয়েছে তর্ক করতে গেলে যদি হেডম্যামের কাছে নিয়ে যায়। হেডম্যাম আবার ভীষণ ভয়ঙ্কর। অল্প বয়সী মেয়েরা বিয়ে করেছে শুনলে বাবা মাকে তো বকেই, মেয়েটিকেও বলে। শখের তো কমতি নেই, এই বয়সেই ড্যাব ড্যাব করছো পেকে, ছ্যা পাকা টকটক গন্ধ ছড়াচ্ছে। সিনথিয়া আপুকে তো সেদিন কাঁদিয়েছে। লুৎফর ধমকে উঠল আবার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।